গ্রামবাসীরা, এখন দেখা আর শোনার জন্য আর কিছু বাকি নেই। বিচার গ্রামের পুরনো পরম্পরা অনুযায়ী হবে। এই মেয়েটার ওপর পাশের গ্রামের ছেলের সঙ্গে সম্পর্ক স্থাপন করার আরোপ রয়েছে। এই জন্যে এই গ্রামের প্রথা অনুযায়ী একে এর পবিত্রতা প্রমাণ করার জন্যে অগ্নি পরীক্ষা দিতে হবে। এটাই এই পঞ্চায়েতের শেষ ফয়সালা। এই দাঁড়াও দাঁড়াও, শহরে বাবু লেগে গেছে, চল চল। এই মেয়ে দাঁড়া। এই বাবু, আমি কাজরি, বুঝলি? হ্যাঁ। চলো। কি বাবু, খুব রেগে গিয়ে নেমে গেলেন যে? এখন কি হলো? এই মেয়েটা কে? এই মেয়েটা কাজরি বাবু। পুরো গ্রাম ওকে ভালোবাসে। গ্রামের মধ্যে এর তো 7 খুনও মাফ। কেন, প্রধানের মেয়ে নাকি? আরে না বাবু, কাজরি তো গ্রামের লক্ষ্মী। আপনি জানেন, ওর জন্মাবার আগে গ্রামে 7 বছর আকাল ছিল। আচ্ছা। যখন থেকে ওর জন্ম হয়েছে আজ পর্যন্ত গ্রামে কোনো আকাল পড়েনি, আর কোনো সমস্যাও হয়নি। বাবু, আপনি বলুন, আপনি যাবেন কোথায়? দীনদয়াল বাবুর বাড়ি। দীনদয়াল বাবুর বাড়ি? কিন্তু ওখানে তো কেউ থাকেই না। হ্যাঁ, ওনার একটা ছেলে আছে, কিন্তু সে তো কখনো আসেনি। আপনি? আমি অনিরুদ্ধ, দীনদয়াল বাবুর ছেলে। এই নিন বাবু, এসে গেছে। মানুষের কোনো ভরসা নেই, একটু দেখে শেখে চল মামুনি। আমি তোকে কতবার বুঝিয়েছি, ঘোড়ার মতো লাফাস না। আরে মা, চুপ, এখন বেশি কথা বলিস না, তুই এখন আর বাচ্চা নস। কিন্তু আমি... আবার বক বক করছিস, আবার বলবি না তোকে মারবো। হ্যাঁ মামুনি, দুনিয়াটা খুবই খারাপ। এইভাবে আর ছেলে মানুষে করিস না। কিছু যদি উল্টো পাল্টা হয়ে যায় তো সবাইকে কি মুখ দেখাবো? দুনিয়াটা খুবই খারাপ মামুনি। দেখলি তো, তুই এখন চুপ আছিস তো কত ভালো লাগছে। মেয়েদের তো কম কথা বলা উচিত। আরে কান্তা বোন, মনে মনে একলা কি কথা বলে যাচ্ছ? পাগল তো হয়ে যাওনি? আরে পাগল আমি কেন হতে যাব? আমি তো কাজরির সঙ্গে কথা বলছি। কাজরি কি আজ অব্দি কারোর কথা শুনেছে যে আজ শুনবে? একটু পিছনে ঘুরে দেখো। তুই শত চেষ্টা কর, কাজরি তোর কথা শুনবে না। আসতে দাও, আজ তো পা ভেঙে রাখবো ওর। হ্যাঁ, এত রাত্রে কে ডাকছে?
যাস না। এই চল 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 বাইরে বেরো। চল। কতক্ষণ ধরে নাড়াচ্ছি, বেরোচ্ছেই না। আরো জোরে নাড়াও। আর কত জোরে নাড়াবো? যদি ভেঙে যায়? কি? আরে দড়ি রে। মদ খেয়ে আমি হব মাতাল, সবাইকে আমি করে দেবো কাতাল। মালটা ফাটাফাটি ছিল কিন্তু। কিন্তু হ্যাঁ। মালটা খুব ছোট ছিল। আরে ওই মাল তোর জন্য নয়, ওই মালটা তো আমার জন্য ছিল ভাই। যাই বলিস কাশিম, মালটা কিন্তু দারুণ ছিল। আরে লঙ্কা। না, আরে এটাই তো বলছি আমি। এক্সকিউজ মি, হ্যাঁ বল। হোয়াট ইজ দিস উঠাও লুঙ্গি বাজাও পুঙ্গি? This is India and the whole cloth, all the body. This is called lungi and the very big pungi in the lungi. That's all. Udiye devo aur bajiye devo pungi. This is the style of India. Utabo lungi aur bajabo pungi. ওয়াও, উঠাও লুঙ্গি বাজাও পুঙ্গি, আই লাইক ইট। ছানা শুভ কাজে যাওয়ার আগে ওর মুখটা যদি এখন দেখে যাই না, তাহলে কিন্তু সত্যি আমাদের কাজটা কিন্তু সফল হবে। এটা তো আমাদের গ্রামের নিয়ম, এটা তো আমাদের গ্রামের নীতি, ছোট থেকেই দেখে আসছি। শুনুন দাদা, হ্যাঁ বলুন ওরা ওইভাবে কেন হাঁটছে? বাবু, এরা সবাই কাজটির ঘরে যাচ্ছে। সে তো বুঝলাম, কিন্তু চোখ বন্ধ করে কেন? নিশ্চয়ই কোনো বিশেষ ব্যাপার হবে, কোনো বিয়ে, কোনো পাকা দেখা বা পরীক্ষা। সকাল সকাল কাজরির আচ্ছা। মুখটা দেখলে সব কাজ শুভ হয়, এটা গ্রামের লোকরা মানে। আচ্ছা আসি। হুম, আচ্ছা ঠিক আছে, যাও। আবার এই গ্রামের লোকগুলো না। আরে এরা তো এইদিকে আসছে। এই সাদা শীতে মানুষগুলোর যে কি হবে। কাজলি কাজলি, আজকে না আমার মেয়ের বাড়ির লোকেরা দেখে আসতে, চোখ খুলবো? হ্যাঁ, তাড়াতাড়ি খোলো না। হ্যাঁ, দেখ কালি কি, এবার কি করবো? আমার মেয়ে পাবো না জীবনে বিয়ের জন্য। আমার তো কপালটাই খাওয়া আমাকে বলবো। বাবা, কি হয়ে গেছে বাবা? তুমি থাপ্পড় মারছো কেন? তুই কাজই এমন করেছিস? তুই আজও সিন্ধুক থেকে টাকা চুরি করেছিস? বল কেন? আমারও তো টাকার দরকার ছিল। শোনো বাবা, আমার এখন বয়স হয়েছে, পকেটে 500,000 টাকার নোট তো থাকার দরকার নাকি? ছোট বাবু, আপনার খাবার। খবরদার, একে খাবার দেবে না। 1 সপ্তাহ পর্যন্ত এর খাবার বন্ধ। তাই নাকি? যাও। এই নাও, আমার চাই না তোমার খাবার। হ্যাঁ, 5,000 টাকার জন্য এমন করছে যেন একেবারে ভিখারি আমি। খাও তোমার খাবার, আমি খাবো না। এটাকে রাজ্য, এটাকে কি করছে? এবার মজা বোঝাচ্ছি।
বাবা এই এই রাজ্য শোন না, এই রাজ্য রাজ্য দাঁড়া, রাজ্য 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 শোন 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 শোন। হ্যাঁ কে ছিল ওটা যে তোকে দেয়ালের সামনে ঠেসে দাঁড়িয়েছিল? আমায় কেউ তো ছিল না। কি করে কেউ না? এক্ষুনি আমি ঢিল দিয়ে ছুড়লাম আর কত দূরে পালালো। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ ও। ও তো আমাকে নতুন খেলা শেখাচ্ছিল, তুই তো আমাকে শিখতেই দিলি না। আমি কি করে জানবো? আচ্ছা তুই যখন শিখে যাবি তখন তুই আমাকেও শিখিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আচ্ছা, আছে ঠিক আছে। আমি আসছি। হ্যাঁ বাই, পরে কথা হবে। যজ্ঞ আয়, এই তাড়াতাড়ি চলে আয়, যে পরে আসবে সে পরেই থাকবে। আচ্ছা, আপনি কি গোবিন্দবাবু? হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার? আগে প্রণাম। প্রণাম। আমার নাম অনিরুদ্ধ শর্মা, সীতাপুরের দীনদয়াল বাবুর ছেলে। আচ্ছা, তুমি দীনদয়ালের ছেলে। তা তুমি দাঁড়িয়ে কেন? বসো। শোনো, তোমার বাবার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, বুঝলে? আসলে আমি আপনার সাথে ওই জমির ব্যাপারে কথা বলতে এসেছি, যেটা আমার মামা আপনার কাছে বন্ধক রেখেছিল। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। তোমাকে মানুষ হওয়ার জন্য, পড়াশোনার জন্য লন্ডন পাঠিয়েছিল। ঠিক বলেছেন, আমি লন্ডন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি পেয়েছি। খুব ভালো। তো এখন কি করতে চাইছো? আমি ওই জমিটাতে একটা বড় কারখানা বানাতে চাই, যাতে এই গ্রামের লোকেরা কাজ পায়। তাই প্রথমে জমিটা ছাড়াতে চাই, যেটা আপনার কাছে বন্ধক আছে। তোমার চিন্তা ভাবনা তো খুবই ভালো। তোমার পুরো জমি ফেরত পেয়ে গেছে ধরে নাও। কাল এসো আর নিজের কাগজ ফেরত নিয়ে যাও। অনেক ধন্যবাদ। এখন তাহলে আমি আসি। রামপ্রসাদ, আরে এই রামপ্রসাদ কোথায় চলে গেল? রেগে গেছে বোধহয়। এই রামপ্রসাদ, আয় আয়, বাইরে আয় বাবা, আয় আয় বাবা, আয় আয়। ওই দেখো ওই দেখো কিছু আমি তোকে রোজ দুধ খাওয়াবো, বাইরে আয় বাবা, কি করছো? আয়। কোথায় গেলি রে বাবা? আয়। এই চল চল কেন লুকোচুরি খেলছিস বল দেখি? আয় বাবা, ওই দেখ, আমার উপর রাগ করিস না বাবা, আয়। দেখি দাঁড়া দাঁড়া চল। কোথায় গেলি? কি হলো দাদা? আহ? আপনি মুখটা এরম বেজার করে কি খুঁজছেন? কি বলবো কাজরি, আমার তো জীবনটাই বরবাদ হয়ে গেল। আমার ওই একমাত্র সাপ পুরো 100 টাকা দিয়ে কিনেছিলাম, কে জানে কোথায় চলে গেল। আমার তো মাথায় কিচ্ছু আসছে না, কি করি আমি? কি সুন্দর সাপটা ছিল আমার, কালো, সুন্দর, পুরো রেশমের মতো। আচ্ছা ওটাই তো না যেটা আমরা গাছে ঢুকতে দেখেছিলাম? আরে না না কাজলি, অত সুন্দর থরিই ছিল, শুধু 4 ফিট লম্বাই তো ছিল। মানছি একটু কালো রং ছিল, কিন্তু জরুরি নয় যে ওটা ওই ছিল। আরে না না, ওটা হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই, আমার মন বলছে ওটাই। মা কালী দিব্যি বলছি, আমার ওখানে নিয়ে চলো, নিয়ে চলো আমাকে ওখানে। কিন্তু দাদা ওটা তো গর্তের ভেতর ঢুকে গেছে, আপনার বাঁশি না একটু জোর গলায় বাজাতে হবে। হ্যাঁ বাজাবো বাজাবো, নিয়ে চলো আমাকে তাড়াতাড়ি ওখানে নিয়ে চলো, চলো। ঠিক আছে চলো। হ্যাঁ চলো চলো চলো। ওটা না ঠিক ডান দিকে, তারপর আমাদের বাঁ দিকে যেতে হবে। মনে হয় আগেই কোথাও আছে। আরে কাজলি এখানেই পাওয়া যাবে। হ্যাঁ এটাই তো, আরে এটাই তো, এখানেই। এখানে। হ্যাঁ, এটার ভেতরেই আছে। এখানেই আছে আমার মিষ্টি সাপ। আমার মনে হচ্ছে ইনি সাপ ধরতে পারবে না একেবারে। গর্ত তো খুবই গভীর। না, হতে পারে না। আরে কি করে হতে পারে না? হ্যাঁ? আমার নাম হলো বটুকনাথ, বটুকনাথ। হ্যাঁ জোরে বাজাও না, আরেকটু জোরে। এটা তো ইঁদুর। চাপ, চাপ। কিছু তো বেরিয়েছে। কত খাটলি তুমি। চলো চলো চলো। এই কি করলি তুই বটুকনাথ?
মেয়েটা মাথায় গোল ঢেলে চলে গেল। নমস্কার কম্পাউন্ডার বাবু। ডাক্তার বাবুর সাথে দেখা করার আছে। খালি বসে আছে, যান ভেতরে। চল নষ্টের মূল, চল ভেতরে। এই সংসার মায়া, তোর মনে হয় আর খাওয়া কিছুই মনে নয়। হচ্ছে জানিস? ঈশ্বর সবার মঙ্গল করবেন। আমাদের ব্যাস, জীবনে একবার উঠে দুঃখ যা। কেন আসে? তারপরে মজা আসবে। কারণ আমরা দেবতাদের পেয়েছি, অপ্রসন্ন মজা করি, নিজেরা খাবার খাই, কিন্তু বাল গোপালকে উপসী রাখি। এই জন্যই এই গ্রামে আকাল পড়েছে। কিন্তু মহারাজ, এখানে তো অনেক বছর ধরে আকাল পড়ে। আমি জানি মা, এই যোগীর চোখ দিয়ে কিছুই এড়িয়ে যায় না, কিন্তু আমার চোখ এটাও দেখছে যে যেটা বহু বছরে এখানে হয়নি সেটা এবার হতে যাচ্ছে। শনির ছায়া এই গ্রামের উপর পড়ে গেছে। সংকট এবার আসতে চলেছে। তাহলে এখন আমাদের কি করতে হবে মহারাজ? হ্যাঁ মহারাজ, এখন আপনিই সমাধান করুন। আপনি ছাড়া তো আর আমাদের কেউ নেই। এই গ্রামটাকে বাঁচিয়ে নিন, দয়া করুন অন্নদাতা। ঠিক আছে, এই সংকটের একটাই উপায় আছে। কি ভালো বাবা। প্রত্যেক ঘর থেকে 2 কিলো গম, আধা কিলো বাজরা, 1 কিলো জোয়ার, হলুদ, লঙ্কা, মিষ্টি, নুন ইত্যাদি 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 কালকেই আমার ডেরায় আসা চাই। আর 200 করে টাকা। এই সমস্ত জিনিস নিয়ে আমি হিমালয় পর্বতে যাব আর তোমাদের ভালোর জন্য একটা যজ্ঞ করব। এটাই আমার পরম কর্তব্য, এটাই আমার পরম ধর্ম। মানবতার সেবা করা আর তাদের দুঃখ থেকে মুক্তি দেওয়া। হে প্রভু, হরে কৃষ্ণ, তোমার কৃপা, হরে তোমার কৃষ্ণ, কৃপা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে হরে কৃষ্ণ। হে ভগবান, তোমার অমঙ্গল হোক। ঢঙ্গি বাবা, আমি কি জানতাম ধুতি বাদলে চুল পড়ে যাবে। বাবা, আরে এটা তো ঢঙ্গি বাবা। আচ্ছা মহারাজ, এটাই তোমার সত্যি তাহলে। দাড়িটাও নকল। বেচারা গেল। জুতো খাচ্ছে। আরে দেখ দেখ, কান্তা মাসি নিজের চপ্পলটা তুলে নিয়েছে। তুই জানিস যখন এই জুতো পরে না খুব জোরে লাগে। খুব মার খাচ্ছে বেচারা না। হ্যাঁ, কাজরি তোর কৃপায় বাবা তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে। আচ্ছা, মুখ পুড়িয়ে বাড়ি ফিরেছে, প্রেগনেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের মান সম্মান আপনারই হাতে ডাক্তার বাবু। 5,000 টাকা লাগবে বাচ্চাটা নষ্ট করতে। রাজি থাকলে বলো, নাহলে যেতে পারো। 5,000 টাকা? হ্যাঁ। কিন্তু এত টাকা তো আমার কাছে নেই ডাক্তার বাবু। আমি তো 1,000 টাকা নিয়ে এসেছি। কান্নাকাটি বন্ধ করুন, ঠিক কিছু ব্যবস্থা করব। আপনি বাইরে গিয়ে বসুন। হ্যাঁ, আপনি বাইরে বসুন। যান যান। এসো তুমি, চলো শুয়ে পড়ো। এসো 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 এসো, এখানে শুয়ে পড়ো, নিশ্চিন্তে শুয়ে পড়ো। হ্যাঁ, এসো। হ্যাঁ, শুয়ে পড়ো। আরে ওন্নাটা তো সরাও। আরে ডাক্তারের কাছে কিসের লজ্জা?
একটা ট্যাবলেটই সব ঠিক করে দেব। কম্পাউন্ডার বাবু আর কত সময় লাগবে? হ্যাঁ? আরে এই তো শুরু করলো, পরিষ্কার করতে তো একটু সময় লাগবে, তাই না? হ্যাঁ। কি হলো ভাই, বাল্বটা জ্বলছে না কেন? মাসি, আপনার ইলেকট্রিক তার আর বাল্ব দুটোই খারাপ হয়ে গেছে, আপনি বললে লাগিয়ে দিই। হ্যাঁ, লাগিয়ে দাও। এমনিতে কাকিমা আপনার বাড়ির দৃশ্য কিন্তু খুব ভালো, বুঝলেন? বাল্বটা লাগিয়ে দিয়েছিস? হ্যাঁ, এনে লাগিয়ে পয়সা দিয়েছি। আর যা। না, 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 না। কি রে, কাপড় চোপড় ঠিকভাবে পরতে পারিস না? একটুও হুঁশ নেই তোর যে ওই ছেলেটা তোকে বারে বারে কেন দেখছিল? তো কি হয়েছে মা? ঝিলের পাড়ে যখন ছেলেটা স্নান করে কাপড় ছেড়ে, তখন তো আমিও দেখি। হে রাম, এই মেয়েটাকে যে কিভাবে বুঝাবো? আরে তোর বয়সের মেয়েরা বিয়ে করে বাচ্চার মা হয়ে বসেছে, এত বড় হয়ে গেছিস কিন্তু বুদ্ধি শুদ্ধি নেই। আজকের থেকে বাড়িতে বাইরে যাবি না, ঘরের সব কাজ তুই করবি, রান্না বান্না সব করবি। কিন্তু মা, আমি তো খাবার বানাতেই জানি না। আরে তো শিখে নে না, শ্বশুর বাড়ি যাবি তো কাজে লাগবে। তুই শিখে নে না, যে শ্বশুর বাড়ি যাবে কাজে লাগবে। নমস্কার সম্ভাবী দিদি। নমস্কার নমস্কার। কেমন চলছে আপনার প্লট শিক্ষা অভিযান? হ্যাঁ, অল্প একটু উন্নতি হয়েছে। হ্যাঁ, এখন শিক্ষার গুরুত্ব বুঝতে শুরু করেছে। আর আপনার ওই অন্ধবিশ্বাস নির্মূল? অন্ধবিশ্বাসের সাথে ধর্ম জুড়ে আছে আসলে। লোককে এই অন্ধবিশ্বাস থেকে বার করে আনতে একটু তো সময় লাগবে। এটাও ঠিক। যাই হোক, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, নমস্কার, আসি হ্যাঁ, তাহলে। নমস্কার। এই মাও না, আমি বললাম খাবার বানাতে পারি না। না, শিখে নে, শ্বশুর বাড়িতে কাজে আসবি। কিছু কর কাজেরই, কিছু কর, না হলে এই উনুনের সামনেই তোকে সেদ্ধ হতে হবে। কাজরির মা, তাড়াতাড়ি খাবার দাও, বাজারে যেতে হবে। বাবা, আসো বসো না, আমি খেতে দিচ্ছি। আরে মা, তোর এ কি অবস্থা? আরে কাজ করতে করতে হয়েই যায় বাবা। আচ্ছা, এই না, পায়েস খাও, আমি বানিয়েছি। আজ রান্না তোমার মেয়ে করেছে? কাজরি, হ্যাঁ। তাহলে তো খুব ভালোই বানিয়েছে। আরে এ কি, পায়েসে নুন দিয়েছিস কেন? ভুল করে হয়ে গেছে বাবা, তুমি এটা খাও, নাও। আমি তোমার জন্য বানিয়েছি খুব ভালোবেসে। ওহো, আরে মা, রুটিটা তো বেশ গোল আর সুন্দর বানিয়েছিস। শিখছি। আরে কাজরি, এটা তুই কি দিয়েছিস? হ্যাঁ, এটাকে কি খাবার বলে? মনে হচ্ছে পুরো চিনি গোলা। বাবা, প্রথমবার বানিয়েছি এই জন্য, 3-4 মাসে শিখে যাব আমি। 3-4 মাস? ততদিনে তো খিদেতে মরে যাব। আমি কিচ্ছু জানি না। এখন থেকে তুই আর রান্নাঘরে আসবি না। বাবা, মায়ের কথা কি করে না শুনি? আরে তোর মার কথা তুই কেন শুনিস বল দেখি? আমি কিচ্ছু শুনতে চাই না। আজ থেকে, এখন থেকে তুই রান্নাঘরে আসবি না, ব্যাস। যা বাচ্চাদের সাথে বাইরে খেল, যা। হ্যাঁ ঠিক আছে, বাবা বলছে তো চলে যাচ্ছি। হ্যাঁ, একটু নিজেও হাত পা নাড়ো। ঘরের সব কাজকর্ম আমারই করতে হবে, আর ওই মহারানী ঘুরে বেড়াবে সারাদিন। আর কি বলবো, ওর বাবা তোকে মাথায় চড়িয়ে রেখেছে, আমার তো কেউ কথা শুনবে না।
আগে নমস্কার। নমস্কার। হ্যাঁ বলো। আপনি কি কান্তা মাসি? হ্যাঁ আমি ঠিক আছি, প্রণাম। কিন্তু তুমি কে বাবা? হ্যাঁ আগে আমি অনিরুদ্ধ, দীনদয়াল শর্মার ছেলে। দীনদয়াল শর্মা। ও, তো তুমি অন্নু, সবিতার ছেলে। হ্যাঁ হ্যাঁ, এবার চিনেছি। এসো এসো, বসো। কত বড় হয়ে গেছো। এতটা ছিলে যখন তোমাকে দেখেছিলাম। তোমার মা আর আমি খুব ভালো বান্ধবী, খুব বন্ধুত্ব ছিল আমাদের। সেই মুহূর্তটা এখনো মনে আছে, যখন তোমার মা বাবা তোমার মামার সাথে দেখা করার জন্য শহরে গেছিল। হঠাৎ ওখানে দাঙ্গা হয়ে যায়। তুমি তো বেঁচে গেছো, কিন্তু তোমার মা বাবা দাঙ্গাতে মারা যান। তখন তো তোমাদের প্রাসাদটা খালি পড়ে আছে। যাকগে, তুমি এসে গেছো না, এখন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলো, তোমার মামা কেমন আছেন? উনি ভালো আছেন, উনিই বলেছিলেন আপনার সাথে দেখা করতে। আচ্ছা। আরে কান্তা, কে এসেছে? আরে একটু ভালো করে দেখো, না। এটা হলো অন্নু, সবিতার ছেলে। আচ্ছা, প্রণাম। ভালো থাকো বাবা, ভালো থাকো। এটা জেনে ভালো লাগছে যে তুমি দীনদয়াল বাবুর ছেলে। এমনিতে তুমি এখানেই থাকবে না শহরে যাবে? এখানেই থাকবো ঠিক করেছি। এ তো খুব ভালো কথা। আচ্ছা, তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, একা মানুষ নিজেই বানিয়ে নি। দেখছো তো, হুম? এ ছেলে হয়ে নিজের কাজটা নিজেই করে। আর একটা হচ্ছে তোমার মেয়ে কাজী। কি? কাজরি আপনাদের মেয়ে? হ্যাঁ, তুমি চেনো ওকে? হ্যাঁ, একটু একটু। এই যোগ্য যে পরে আসবে তাকে হনুমান বলা হয়। দেখে চলতে পারো না, চোখ না বোতাম, পুরো গুটি ফেলে দিল আমার। আমি তো ভদ্র মানুষের মতো হেঁটে যাচ্ছিলাম, তুমি টাট্টু ঘোড়ার মতো লাফাতে লাফাতে যাচ্ছিলে এদিক ওদিক না দেখে। এই টাট্টু ঘোড়া কাকে বললি? এই গ্রামবাসীরা আসবে না, তোকে মেরে মেরে না বুঝিয়ে দেবে টাট্টু ঘোড়া কি। তাও আবার লেট চালা। এই গ্রামের মানুষগুলোই তোমাকে মাথায় চড়িয়েছে। আমার পাল্লায় পড়লে না, তোমার চুলের এই বিনুনি কেটে গোটা গ্রামে ঘোরাতাম, তারপর নাকি? দেখতাম গ্রামের লোক কি করতো। আমার বিনুনি কাটবি? ঠিক আছে, নে নে কেটে ফেল, কেটে ফেল, কাট। ভয় পেয়ে গেলি? কি রে, কাট না। ভয় পেয়েছিস? কাট না, কেটে ফেল। যদি দম থাকে তো কাট। ঠিক আছে ঠিক আছে, মা যদি তাড়াতাড়ি না ডাকতো না, আমি তোমাকে দেখে নিতাম। ঠিক আছে। আলে কি করছে কি? তোমার নাম? এই চলো চলো জিজ্ঞেস চলো, আমি প্রথমে বাচ্চা করছি, তারপরে কতগুলো? তোমরা করো। দুটো। ইকিরমিকির কাজ কি করো? চামচিকি এই চামের কাটা চাষবাস। মজুমদার দে এলো দামোদার দামোদারের হাড়িকুট। ইকিরমিকির চামচিকি এই নাও চামের বিকাশ কাটা সিং। মজুমদার। আর শোনো, ছেলে হোক কি মেয়ে, দুটো বাচ্চাই ভালো, বুঝলে? এখন যাও। আরে তাড়াতাড়ি এসো। ইকিরমিকির চামচিকি ধাপা। আরে জোরে মারিস নে, আমার লাগবে। ব্যাস অনেক এই হয়েছে। দিদি, ছাড় দিদি, না। এই দিদি, এই কাজ আরে দিদি, মারিস কি হলো? এই কাজ দিদি, কি আছে এটা? এটা দেখ। আচ্ছা দেখা তো। আমি বুঝতে পারি না, ডাক্তার এসব ফ্রিতে কেন দেয়? নাম বলো তোমার। আরে কাজরি কাজরি, কি আছে? আমারও জানিস তো দিয়েছিল। আচ্ছা হ্যাঁ। চল খুলে দেখি। এটা তো বেলুন। দেখ না এটা কি। হ্যাঁ, কি করছো এটা? দিদি আমরা তো বেলুন ফোলা। যাও এখান থেকে। আমরা কি তো বলছি আমি, যাও এখান থেকে। আচ্ছা, তুমিও ঠিক আছে। যাও। আমাদের তো খেলতেও দেয় আমরা না। তো শুধু খেলার জন্য এসেছিলাম। আরে ক্লিপটা লাগা। এই প্রকাশ, তখন থেকে দেখছি ওপরে বসে কি করছিস? দড়িটা ধরে পর্দার ওপরে তাল, ঠিক করে কর। এই এটা নিচে কর, সাইডে কর ওটাকে। এই দড়িটা দে না বাবু, কখন থেকে দাঁড়িয়ে আছে। এই পাগলি কাজরি, এখানে কোথায় ঢুকছিস তুই? দেখছিস না রামলীলার প্রস্তুতি চলছে? চল ভাগ এখান থেকে। না না বানবাড়ি কাকা, আমরাও রামলীলায় কাজ করতে চাই। আচ্ছা, হ্যাঁ, তুইও কাজ হ্যাঁ। করতে চাস? মেয়েরা কি কখনো রামলীলায় কাজ করে? না, তার করে বদলে না। ঘরে ঝাড়ু পোছা এসব করে। চল ভাগ না, এখান না, থেকে, বানবাড়ি চল ভাগ, চল পালা। কাকা। এই হাত চালা ভাই, তাড়াতাড়ি আরে হাত চলো, চালা। চলো, এই চলো। তোর কাজ চল হলো? এখান থেকে। আরে কোথা থেকে সবাই এসে যায় এই রামলীলার কাজটা ডিস্টার্ব করতে। বলে কাজ করব, কি কাজ করবি? ঘরের কাজ তো তোর দ্বারা হয় না, বাইরের কাজ কি করে করবি? মাথাটা খারাপ করে দিয়ে চলে গেল। আরে কাজরি, তোর এই গ্যাংয়ের সঙ্গে চললিটা কোথায়? যেখানে খুশি যাই, তোর কি? হ্যাঁ, আরে বাপরে, তোর তো দেখছি খুব রাগ হয়েছে। ব্যাপারটা কি? দেখ রঞ্জন, আমার মাথা গেছে খারাপ হয়ে, আচ্ছা। ফালতু ভাঙ্গা নিস না। আরে শোন তো একবার, আমি জানতে চাই
আমি জানতে চাই তোর মাথা এত কেন গরম হলো। শোন আমার কথা শোন, আমার তোর সঙ্গে কথা আছে। বুঝেছিস? রঞ্জন, তুই প্রথমবার বুদ্ধিমানের মতো কথা বলেছিস। আচ্ছা তুই এখন যা। আরে যা, শোন যা, তো, যা, 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 আরে দাঁড়া, তাড়াতাড়ি কথা আরে বল। শোন কাজিনি শোন। গোলে মালে পীড়িত কইর না, ওগো পীড়িতি কাঠালে রাটা, আর লাগলে বাবা বনবাড়ি, চলতে চলতে খুব পরিশ্রম হয়ে গেছে তোমার। চলে আসো এদিকে। তুমি কোথায় যাচ্ছ বাবা? হ্যাঁ, মজা এসে গেছে, হ্যাঁ। ভালো করেছো, মজা এসে গেছে। বনবাড়ি কাকা তো ভয় পেয়ে চলে গেল। বেশি কথা বলছিল, রামলীলা কাজ করতে দেবে না। এবার বলো দেখি কি অবস্থা? কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জানো, যখনই উনি আমার হাত হাওয়ায় দেখলো, বানবাড়ি কাকা তো হাওয়াই বেরিয়ে গেছে। আর যখন উনি আমাকে দেখলেন, ওনার তো দুধই ভিজে গেছে। এই দেখ না, শহরী বাবুর বাড়ি। চল যাই, কিছু করি, পিছনে লাগি। না বাবা না, আমি যাব না। তুই যেতে চাস তুই যা। না না না, তোর যাওয়ার আছে তো যা, আমরা কেউ যাব না। আচ্ছা ঠিক আছে, তোরা এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ঠিক আছে। এই কাজরিও না একদম বাচ্চাদের মতন করে। ও তো এটাও জানে না যে একটা যুবতী মেয়ের একটা যুবক ছেলের ঘরে একা যাওয়া উচিত না। আরে তুই এই কথাটাকে ছাড়। ওর যখন প্রথমবার মাসিক হয়েছিল তখন ও ভাবলো কি হয়তো চোট লেগে রক্ত বেরাচ্ছে। ও ঘাগরা তুলে পুরো গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। তুই ওকে বোঝাসনি? না বাবা না, ওকে বোঝাতাম কিভাবে? যদি বোঝাতাম তো পুরো গ্রামে গিয়ে সবাইকে বলতো, আর এইটাও বলতো যে আমরা ওকে বলতে মানা করেছি। ও মা গো, জানি না ওই শেহরি বাবুর কি হবে। এই বাবু, রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বানাচ্ছ? খাবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাই বা বসে, তাতে তোমার কি? হ্যাঁ, কিন্তু এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার বানাতে তোমার পা ব্যথা করে না? না, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার অভ্যেস আছে। ও, তাহলে তো তোমার নাম দারা সিং হওয়ার কথা, তাই না? একটা কথা বলি, হুম, তুমি আমাদের বাড়িতে ওই দিন কেন এসেছিলে? সম্বন্ধ নিয়ে, তোমাকে বিয়ে করব বলে। সেটা তো তুমি কখনো পাবে না। একটা কথা বলো, তুমি ওই দিন আমাদের বাড়িতে কেন এসেছিলে? সম্বন্ধ নিয়ে, তোমাকে বিয়ে করব বলে। বিয়ের জন্য তোমার কাছে আসবো। কাজরি বাবা রে। আরে কাজরি, তুই মন্দিরে বসে আছিস? কি ব্যাপার? আজ ঠাকুর মশাইয়ের পেছনে লাগতে এসেছিস না দেবী মায়ের পেছনে লাগতে এসেছিস? বল। না না না, ওটা তো আমি হ্যাঁ, আমি যখন ওখান থেকে বেরোচ্ছিলাম তখন শহরী বাবু না না কিছু না, আমি যাচ্ছি। হ্যাঁ, আরে কাজরি আমার দাঁড়া, তরফ থেকেও মাথা শোন ঠেকিয়ে তো। নিস। আরে কোথায় যাচ্ছিস? এও না, ওই কান্তা, এসো বসো। আরে বাহ, তোমরা সবাই একসাথে কেন পঞ্চায়েত করছো কি? আরে না না, তোমার সাথে দেখা করতে তোমার কাছে আসলাম। ভালো করেছো তুমি এখানে এসেছো। আমাদের সুকন্যার বিয়ে ঠিক হয়ে গেছে। আজকে গায়ে হলুদ আর কালকে ওর বিয়ে। আরে বাহ, বেশ তো ভালো খবর শোনালি। আমার তো মন খুব খুশি হলো। এত ছোট মেয়ে ছিল, দৌড়ি দৌড়ি আসতো কুয়োর কাছে। মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? কান্তা, মেয়েরা তো পরে সম্পত্তি হয়। ওদের যাওয়ার কি দুঃখ করছো? যত তাড়াতাড়ি যাবে তত ভালো। ঠিকই কথা বলেছো দিদি, কিন্তু এইসব এত তাড়াতাড়ি কিভাবে হলো? কাল পর্যন্ত তো কোনো ব্যাপারই ছিল না, আজ হঠাৎ গায়ে হলুদ হবে এত তাড়াতাড়ি? হ্যাঁ কান্তা, বিয়ে তো একটা সংযোগের ব্যাপার। যদি কপালে থাকে তাহলে দুদিনেই হয়ে যাবে সবকিছু, আর যদি না থাকে কপালে তাহলে সারা জীবন মা বাবাকে জুতো ঘষতে হবে, কিন্তু কিচ্ছু হবে না। কান্তা, তুই কাজরির জন্য কোনো ছেলে খুঁজেছিস কি না? একটা ছেলে আছে আমার নজরে, আমার নাগপুরের যে বোন আছে না, তার ছেলে।
ভাবলাম তোকে জিজ্ঞাসা করি। আমি কাজরির বাবাকে জিজ্ঞাসা করব। এখন তো কাজরি খুবই ছোট। ওর বাবা বলছিল আর একটু বড় হতে দেয়া হোক, তারপরে বিয়ে দেবো ওর। আরে দাদার তো মাথা খারাপ হয়ে গেছে, আর কত বড় হবে তোদের মেয়ে? তাল গাছের মতো তো লম্বা হয়ে গেছে। হ্যাঁ কান্তা, মেয়েরা বুদ্ধি দিয়ে নয় শরীর থেকে বড় হয়। তোর আর আমার কতটুকু বুদ্ধি ছিল বিয়ের সময়, যে তুই কাজরির বুদ্ধি হওয়ার জন্য অপেক্ষা করছিস? বিয়ের পর নিজে থেকেই বুদ্ধি হয়ে যাবে। তোর মেয়ে আমার মেয়ের থেকে কি আলাদা যে ওকে ফুলের মতো করে সামলে সামলে রাখছিস? ভেবে দেখ কান্তা, কাজরি আমাদের মেয়েদের থেকে 1-2 বছরের বড়ই হবে। কিছু ভালো মন্দ হয়ে গেলে তোর নাক কাটা যাবে। তারপর বলিস না কিন্তু যে আমরা তোকে বোঝাইনি। এরপর তোর ব্যাপার। এ বাবু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? বাসের জন্য অপেক্ষা করছি। 1 ঘন্টা হয়ে গেল, একটাও বাস আসেনি এখন। বলো তো আমি ছেড়ে দিই, আসো বসো আমার সাইকেলে। যদি সাইকেলই যেতে হয়, সাইকেলটা আমি চালাবো। কেন? কারণ এখনো লাইফ ইন্স্যুরেন্স করায়নি। কে? না না, কিছু না, দাও আমি চালাই, তুমি বসো। তুমি চালাবে? হ্যাঁ। ঠিক আছে, চালাও। এই বাবু, কোথায় হারিয়ে গেলে? কোথাও না তো। কোথাও তো হারিয়ে গেছো। না তো। হাততালির জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের স্বাগত জানাই। আরো জোরে হাততালি দিন। আজকে খুব আনন্দ করবেন আপনারা। আজ আমরা আপনাদের রাম আর রাবণের সেই যুদ্ধ দেখাবো যেটা আপনারা টিভিতেও দেখেননি, আর এতে আপনাদের খুব আনন্দ হবে। দয়া করে শান্ত হয়ে বসুন। তাহলে এবার আমরা শুরু করি রাম আর রাবণের যুদ্ধ। আমি হলাম লঙ্কেশ। কোথায় রাম আর তার বানর সেনা? আজ আমি ওকে আর ওর বানর সেনাকে পিঁপড়ের মতন পিষে মারবো। প্রথমে রাম ভক্ত হনুমানের সঙ্গে তো লড়ো পঞ্চানন। আরে 55 নয় 10 বল। কিন্তু এর তো শুধু 5টাই মাথা। কিন্তু আমি তোর প্রভুর সাথে যুদ্ধ করব, লাঠিধারী বানর। আরে লাঠিধারী নয়, গদাধারী বল। ওর হাতে লাঠি আছে, গদা কি করে বলি? আপনার যদি এই ইচ্ছা থাকে রাবণ, তাহলে একটু দাঁড়াও, আমি প্রভু রামকে পাঠাচ্ছি এখানে। আমার প্রভু রাম, আমার প্রভু রাম, প্রভু রাম, আরে তাড়াতাড়ি এসো পান্ডাদা। আমি এসে গেছি, আমি এসে গেছি। এ রাবণ, আমার বানের দ্বারা তোর মৃত্যু অবশ্যম্ভাবী। আজকে আজকে মরবি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার কাছে তো শুধু ধনুক, তীর কোথায় গেল? কি যে হচ্ছে কে জানে। সেবক হনুমান, হ্যাঁ প্রভু, তোমার কাছে কি গদা আছে না লাঠি আছে? টমেটো, এই টমেটো দিয়ে আমি কি করব? এটা বরং খেয়েই নি, কমসে কম পেট তো ভরবে। এ কি হয়ে গেল ভগবান? এ কি হচ্ছে না? হে রাম, আমার এই রামলীলার কে পুরো পিন্ডি পাকিয়ে দিল। এখন আমি কি করব? বনমালী কাকা, কি হলো? আপনি একটু আমার সাথে আসুন। কোথায়? আরে আসুন না। আচ্ছা চলো, বেশি দূরে চলো। নিয়ে যেও না। এই বানর, আমি তোর ওই দেখো। লেজে এই দাঁড়া 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 দাঁড়া। আগুন লাগিয়ে তোকে শেষ করে দেব। এই কাজরি, কি রে কাজরি বদমাস, তুই আমার রামলীলার পিন্ডি চটকালি। বানমারি কাকা, আমার কান ছাড়ো, নাহলে তুমি গ্রামবাসীদের বলে দেবো। গ্রামের লোকেদের বলবি? হ্যাঁ। গ্রামের লোকেদের বলবি? আমি কি ওদের ভয় পাই নাকি? এ, এ, দে আমার এই জিনিসটা, তুইও কথাটা দে।
ল্যাসটা দে দে। কোথা থেকে এগুলো হাজির হয় কে জানে। জ্বালিয়ে মারলো। এরম মনে মনে কি হাসছো? তোমাকে দেখছি। আজকে আকাশটা একদম পরিষ্কার, দেখো। তুমি নিজেকে কি ভাবো বলো তো? হ্যাঁ, আমি ভাবলাম শহরের বাবু নতুন এসছে আমাদের গ্রামে, কেন বিরক্ত করবো একে বলো? কখনো তোমার কাজে নাক গলিয়েছি আমরা? কিন্তু তোমাকে কে বলেছিল ওখানে বানবাড়ি কাকাকে নিয়ে আসতে? হ্যাঁ, নিজের চরকায় তেল দিতে পারো না? হ্যাঁ, তুমি তোমাকে গোঁফটা লাগিয়ে ভালোই লাগছিল। গোঁফটা লাগিয়েই রাখো। দেখো, তুমি কথা ঘুরিও না। আমি ভেবেছিলাম তোমাকে হাসলেই ভালো লাগে, কিন্তু কাল রাতে বুঝলাম তুমি কাঁদলেও তোমাকে বেশ সুন্দর দেখায়। ও হ্যাঁ, তুমি রেগে গেলেও বেশ সুন্দর দেখাও। দেখো বাবু, আমার মাথা হয়ে গেছে খারাপ। তুমি হেসো না, ঠিক আছে? কোনো ব্যাপার না, বদলা তুমি নিয়েই ছাড়বো না আমি তোমায়, বুঝলে? তুমি আমাকে যাই শাস্তি দেবে সেটা মাথা পেতে নেব, আর কিছু। শোনো, যাও। আচ্ছা, পালাচ্ছিস? দাঁড়া, দাঁড়া, কতদূর পালাবি? দাঁড়া, দাঁড়া বলছি। আরে দাঁড়া, বলছি। আচ্ছা, 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 আচ্ছা। আরে কিরে ছোড়া, মেয়েটাকে এদিকে পাঠা বলছে। শেরি বাবু, না, না, ছাড়ো আমায়, ছাড়ো আমায়, যেতে দাও। ছাড়ো আমায়, যেতে দাও। আমায় যেতে দাও। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো, আরে কে রে তুই? আমার নাম বিহারি। কেন? বিহারি, আর সমস্ত দুনিয়া জানে এক বিহারি 100-র উপর ভারী। এ বিহারি, চল ফোট এখান থেকে। যখন আমার সামনে কচি মেয়ে আসে না, তখন আমি ওকে ছাড়ি না। আমি
তখন ফটাফট কাপড় খুলে কাজটা করে তারপরে আমি যাই। মেয়েটা এদিকে পাঠা। হেপ। ওঠ, ওঠ। বনমালীকে বলিস আজ থেকে ওর এইসব নাটক বন্ধ। আজকের পরে যদি এই গ্রামে আর দেখি না মেরে পুঁতে দেবো, বুঝেছিস? যা। এই মেয়ে, তুই বাড়ি যা, যা। কি হলো? তুমি ভয় পেয়ে গেছো? হ্যাঁ, কেন? আমি আমি কিছু বলতে চাই। আমি জানি তুমি কি বলতে চাও। তুমি এটাই বলতে চাও তো তোমার জন্যই আমার এই অবস্থা হয়েছে? হ্যাঁ, আমি খুব খারাপ, তাই না? তুমি তুমি আমায় শাস্তি দাও। তুমি মোটেই খারাপ নও, তুমি বোকা, একদম ছোট বাচ্চাদের মতো, সবার থেকে আলাদা, একদম অন্যরকম। সত্যি বলছি, তোমার সাথে যারই বিয়ে হবে সে খুব সুখে থাকবে। বাবা, একটু খাবার খেয়ে নাও, কথাবার্তা পরে বলো। আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, সত্যি বলতে তোমার শাস্তি পাওয়া উচিত। সারা জীবনের জন্য। আরে এই কাজরি, চললি কোথায়? আয় বস, তোকে ঘুরিয়ে নিয়ে আসি। কোনো দরকার নেই। আরে কাজরি, আবার কি হলো? তুই তো একদম বদলে গেছিস। হ্যাঁ, আর তুই যেরকম সেরকমই রয়ে গেলি। আচ্ছা শোন, আমি শহরে গিয়েছিলাম। এই দেখ, শহর থেকে আমি কি কিনে নিয়ে এসেছি, একবার দেখ তো দেখি। কি এটা? এই, এর ভেতরে পুরো জ্ঞান ভরা আছে। জ্ঞানের ভান্ডার? এটা নিরিবিলিতে পড়িস রাত্রিবেলায়, বুঝতে পারলি? ঠিক আছে। আরে শোন তো, কি হলো? আর জ্ঞান নেওয়া হয়ে গেলে দিতে ভুলিস না। কি? গুরু দক্ষিণা। হাট।
দেখেছো তুমি, আমাদের কাজেরই পুরো বদলে গেছে। আরে কাজরি, কোথায় চলে গেছিলিস? অন্য তোর ব্যাপারে জিজ্ঞাসা করছিল, বাইরে গিয়ে এখানে করে খুঁজেছো? মন্দিরে গেছিলাম মা। কোথায় আছে অনিরুদ্ধ বাবু? আরে ও তো মুম্বাই চলে গেছে, ওর মামা খুবই অসুস্থ, তাই তাড়াতাড়ি গেল। কিন্তু মা, এত কি তাড়াহুড়ো ছিল, আমার সাথে না দেখা করেই চলে গেল? আরে দরকার ছিল, চলে আসবে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তোর শ্বশুর বাড়ির থেকে আশীর্বাদের জিনিস এসেছে। আমার শ্বশুর বাড়ি থেকে? অনুর সাথে তোর বিয়ে ঠিক করে দিয়েছি। হুম। হুম? উম, আরে কাজরে, চললি কোথায়? আয় বস, তোকে ঘুরিয়ে নিয়ে আসি। কোনো দরকার নেই। আরে আরে শোন তো, আমি কি বলতে চাই। কি হলো? ওই বইয়ের ব্যাপারটা, যেটা আমি তোকে দিয়েছিলাম শহর থেকে এনে, পড়েছিস? হ্যাঁ, হ্যাঁ, পড়ে নিয়েছি। কেমন লাগলো? বলি? হ্যাঁ বল না। আরে কাজুরির মতো 50 টাকা পাবি, মেয়েদের কোনো অভাব আছে নাকি? আরে ছাড় ভাই রঞ্জন, কাজুরিকে তুই ভুলে যা। কি করে ভুলি বল? ওই মেয়েটা পুরো গ্রামের সামনে আমার মুখের ওপরে টেনে একটা চড় মারলো রে। কি করে ভুলবো বল? তখন তো মনে হচ্ছিল ওখানেই মেরে ফেলি, কিন্তু কি করতাম আমি? পুরো গ্রামের লোকজন ওখানে ছিল। আরে গ্রামের লোকেদের তো আমরাই দেখে নেব, তুই একবার মুখে বলে তো দেখ।
ওই শালিকে এখানেই তুলে আনবো, দেখবি। না কাসিম না, সেটা হওয়ার হলে আমি কবে তুলে আনতাম। আমি এমন কিছু করতে চাই যাতে ওই মেয়েটা পুরো গ্রামের সামনে আর মুখ দেখাতে না পারে। তাহলে এটা তোর গল্প, কিন্তু তুই ওই বুড়োটার সাথে বিয়ে করলি কেন? তবে কি করতাম আমি? জীবনভর কি মা বাবার উপরে বোঝ হয়ে থাকতাম, তাও বদনাম হয়ে? তুই হয়তো এটা জানিস না কাজরি, যদি একটা মেয়ে কোনো ভুল পথের দিকে চলে যায় না, তো জীবনভর ওর লক্ষ্যের দিকে যেতে পারে না। ওইসব তো ঠিক আছে রাজ্য, কিন্তু এটাতে তোর কি ভুল ছিল? ভুল তো এই ছেলেটার ছিল, তাই না? যে এই ভালোবাসে কাজরি, এই কাজরি, এই হোলি খেলবি না? খেলবো এই না, নে, আমি ওর হোলি বলি। চিঠি কান্তা মাসি দিয়েছে। অনিরুদ্ধের চিঠি? হ্যাঁ, তাড়াতাড়ি পড়। মাকে প্রণাম বলো, আমি পরের সপ্তাহে আসছি, তোমার অনিরুদ্ধ। কাজরি, আরে এই কাজরি, শোন শোন, আরে দাঁড়া তো, দেখ। আমি কিছু শুনতে আরে চাই আমার না। কথাটা একবার শোন, দেখ আমি তোর কাছে ক্ষমা চাইছি। আরে আজ তো রং খেলার দিন, আজকের দিনে শত্রু তো গলা জড়িয়ে ধরে, আমরা তো তাও বন্ধু, তাই না? আমার ওই বইটা তো দেওয়া উচিত হয়নি, আমাকে তুই মাফ করে দিয়েছিস না? তবে ওই দিন আমারও তোকে চড় মারা উচিত ছিল না, আমাকে ক্ষমা করে দে। মানে তুইও আমাকে মাফ করে দিয়েছিস? হুম। চলো, খুব ভালো কথা, আমার উপর থেকে একটা বোঝা তো নেমে গেল। অনিরুদ্ধ কবে আসছে? আর হ্যাঁ, আর বিয়ের ফুল কবে ফুটবে কাজরি? তুই অনিরুদ্ধের সঙ্গে কথা বলতে চাস? কি করে? স্টাডি বুথ থেকে। হয়ে যাবে। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, তোর বন্ধু কবে কাজে আসবে? উম, তুই কিছু ভাবিস না, চল আমার সাথে। না। তুই চল না আমার সাথে। আরে শোন তো, আরে আরে চল শোন না। না। আমি তো আমার বাবুকে বলে দেবো, আমি ওর উপরে খুব রেগে আছি, আরে সত্যি বলছি। অনিরুদ্ধ আর আমি তো ছোটবেলার বন্ধু রে। আরে এক্ষুনি ওর সঙ্গে কথা বলাচ্ছি, তোর বিয়েতে তো আমিই সব থেকে বেশি নাচ করব। হে ভগবান, এই মেয়েটা যে কোথায় রয়ে গেল? এত রাত হয়ে গেছে, ওর আসার কোনো ঠিক ঠিকানাই নেই। কবে যে ওর বুদ্ধি শুদ্ধি হবে? ওর বাবাও তো এখনো ফিরে আসলেন না, আর এই কাজরিটাও নিজের বন্ধুদের সাথে খেলছে। ছোটবেলায় আমরা একসাথে কত খেলেছি কাজরি, মনে আছে? রঞ্জন, অনেক রাত হয়ে গেছে, বাবা একটু চিন্তা করবেন। তুই একেবারে চিন্তা করিস না, আমি আছি তো তোর সঙ্গে, আমি সব বলে দেবো যে তুই আমার সঙ্গে ছিলি। হ্যাঁ সেটা তো ঠিক আছে, কিন্তু কিন্তু আমি ভাবছিলাম যে যদি কাল আমরা আসি। আরে তুই একেবারেই চিন্তা করিস না, একবার কথা বলে নে, তারপরে চলে যাস। রঞ্জন চলো ফেরত যাই। অনিরুদ্ধের সঙ্গে কথা বলবি না নাকি? হ্যাঁ, এটা এটা তুমি কোথায় নিয়ে এসছো আমায়? রাত তো কাটতে দাও কাজরি মহারানী, সকালে সব বুঝতে পারবে তুমি। রঞ্জন, এটা তুমি ঠিক করছো না, যেতে দাও আমায়। যেতে দেবো, অবশ্যই যেতে দেবো কাজরি রানী, না। কিন্তু আজ রাতে নয়, কাল সকালে। না আজকের রাত তোর সাথে আমি রং খেলবো। আরে কাজরি রানী, এত লজ্জা পাচ্ছ কেন? কেন? না রঞ্জন, তুমি এরকম কিচ্ছু করবে না, আমাকে যেতে দাও। ঘাবড়াস না, আমি যেতে দেবো, একেবারেই ভয় পাস না। আমি তোকে একবার ছুঁয়েও দেখবো না কাজরি রানী, কিন্তু তোর সম্মান অবশ্যই যাবে। আরে আরে আরে, রঞ্জন, চল ভেতরে চল। রঞ্জন যেতে দাও, দরজা খোলো, যেতে দাও আমায়। রঞ্জন, রঞ্জন, রঞ্জন দরজা
আরে আমি একটা কথা বলবো, আমাদের গ্রামে তো সবাই কাজরির সম্মান করে, কিন্তু রঞ্জনটা তো অন্য গ্রামের ছেলে। হ্যাঁ, ও একেবারে লম্পট উচ্ছৃঙ্খল ছেলে। ওকে কিছু না করেই কাজরিকে ছেড়ে দিয়েছে। এই কাজরি, এই কাজরি, কাজরি, তুই কোথায় ছিলি বল না। নাও, এসে গেছে নোংরামি করে। পুরো রাত ও রঞ্জনের সাথে ছিল। একটু আস্তে বল, পুরো গ্রামের সম্মানের ব্যাপার। কোথায় ছিলি তুই এতক্ষণ? আরে মুখ পুরি, আমাদের মান সম্মানের একটুও খেয়াল নেই তোর। তোর বাবার একটা মান সম্মান আছে, সেটা মাটিতে মিলিয়ে দিয়েছিস তুই। আমি তো শুধু অনিরুদ্ধ বাবুকে তুই চুপ কর। অনিরুদ্ধর নাম নিস না তোর ওই নোংরা মুখে। আরে যখন ও জানতে পারবে, জানি না তখন ও কি করবে। করবে কি? বিয়ের সম্বন্ধ ভেঙে দেবে, আর কি করবে? কিন্তু আমি এমন কি করেছি? তুই কি করেছিস এটা তুই আমায় জিজ্ঞেস করবি রে মেয়ে? একটা ছেলের সাথে সারা রাত কাটিয়ে এসেছিস আর পঞ্চায়েতে বলেছিস? আমি সত্যি কথা বলছি কাকু। তুই আমাকে কাকু বলবি না। এখানে আমি তোর কাকু হিসেবে নয়, পঞ্চায়েত প্রধান হিসেবে বসেছি। এই গ্রামবাসীরা তোকে নিজের মেয়ের সম্মান দিয়েছে, তোর সব দুষ্টুমিকে এরা ক্ষমা করেছে, কিন্তু এখন এটা গ্রামের সম্মানের প্রশ্ন। মানছি কাজরি রঞ্জনের সাথে এক রাত ছিল, তার মানে এটা তো ঠিক কথা নয় যে ওর চরিত্রের ওপর তোমরা আঙুল তুলবে। তাহলে কি ও সারা রাত ধরে রঞ্জনের হাতে রাখি বাঁধছিল? কাজরির বাচ্চা না হয়ে যায়। মেয়েদের পেট আর মরুভূমির বালি চাইলে লোকানো যায় না। শালায় যৌবনটাই পাপে। একজন ইয়ং ছেলে আর একজন ইয়ং মেয়ে যদি একসঙ্গে রাত কাটায় তাহলে ধৈর্যের বাঁধ তো ভাঙবেই। বাকি এর চরিত্র গ্রামের সবাই তো জানেই। এই মামলাটা আমার ছেলের নয়, এই মামলাটা হচ্ছে কাজরির চরিত্র নিয়ে। আমি তোকে জিজ্ঞেস করছি, কাজরি আমার ছেলেকে তোকে জোর করে তুলে নিয়ে গেছিল? কি রে কাজরি, এবার এনার প্রশ্নের উত্তর দে তুই। না, হ্যাঁ, ও আমায় নিজের গাড়িতে। এ একদম মিথ্যে বলছে। আমি ওকে নিজের চোখে দেখেছিলাম। আরে প্রথমে তো এ রঞ্জনের সাথে খুব হেসে হেসে কথা বলছিল, আর তারপরে নিজের ইচ্ছেতেই ওর মোটর গাড়িতে বসে ওর সাথে চলে গেল। কি গ্রামবাসীরা, আমি একদম ঠিক কথাই বলছি না? একদম ঠিক বলছো, একদম ঠিক। এটা কি সত্যি? হ্যাঁ, এই আমায় বলেছিল কে অনিরুদ্ধ বাবুর সাথে ফোনে কথা বলিয়ে দেবে। তারপর? কিন্তু আমায় জোড়াজুড়ি করে একটা খালি জায়গায় নিয়ে গেল আর সারা রাত নিজের সাথে থাকার জন্য বাধ্য করলো, যাতে যাতে ও আমার সাথে প্রতিশোধ নিতে পারে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? ওটা আমি ওই দিন এই গ্রামের সবার সামনে আমি চড় মেরেছিলাম, ওটারই প্রতিশোধ। আর রঞ্জন তার বদলা নিয়ে নিয়েছে। হ্যাঁ। তুই কি কথা বলছিস রে মেয়ে? তোর মধ্যে কোনো লজ্জা শরম বাকি আছে? একবার তো তুই এটা বলছিস যে রঞ্জন তোর থেকে বদলা নিয়ে নিয়েছে, আবার অন্যদিকে তুই বলছিস যে রঞ্জন তোকে কিছুই করেনি। আসল সত্যটা কি? আমি সত্যি বলছি, আমার সাথে এরকম কিছু হয়নি। তুমি তুমি বলো না রঞ্জন। হ্যাঁ, না, আমি কাজরির সাথে এরকম কিছুই করিনি। এবার আপনারা বলুন, আপনাদের রায়টা কি? কাজরি পবিত্র না অপবিত্র এটা আমরা জানি না। আমরা তো শুধু এটুকুই জানি ও এক রাত রঞ্জনের সাথে ছিল। এবার আমার রায় হিসেবে এদের দুজনের বিয়ে করিয়ে দেওয়া উচিত, যাতে দুটো গ্রামের সম্বন্ধ একেবারে অটুট থাকে। এবার আপনিই বলুন, আপনার রায় কি? এই মামলাটাই মেয়েটাকে নিয়ে হচ্ছে, আর আমার ছেলেও এর সাথে জুড়ে গেছে।
এখন পঞ্চায়েত যা বলবে আমি তা মেনে নেব। কিন্তু আমি কিছু বলতে চাই। আমি রঞ্জনের সাথে বিয়ে করতে চাই না। যে মেয়ের ওপরে একবার দাগ লেগে যায় তাকে আর কেউ বিয়ে করতে চায় না। দেখুন, কারোর ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে করানো একটা বেআইনি কাজ, যেখানে ও নিজে মুখে বলছে যে ওর সাথে কোনো রকম কিছু হয়নি। তাহলে তো এই সমস্যার একটাই উপায় আছে, অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা? সালা, এই দেশে মেয়ে হয়ে জন্মানোটাই একটা পাপ, আর তার থেকে বড় পাপ হলো যুবতী হয়ে লোকেদের নজর থেকে নিজেকে বাঁচানো। পাপের উপরে পাপ, পাপের উপরে পাপ, পাপের উপরে পাপ। না না, এটা হতে পারে না। কেন এটা হবে না? যখনই এরকম কিছু সমস্যা হয়েছে তখন আমরা আগেকার দিনের নিয়ম অনুযায়ী বিচার করেছি। যদি আপনার মেয়ে রঞ্জনকে বিয়ে করতে না চায় তাহলে ওকে জ্বলন্ত কয়লার ওপর হেঁটে প্রমাণ করতে হবে ও পবিত্র। ওর পা যদি না পড়ে ও তাহলে পবিত্র, আর পুড়ে গেলে ও অপবিত্র। একদম নয়, এটা ভুল, এটা বেআইনি। দেখুন সম্ভাবীজি, এটা পুরো আমাদের গ্রামের ব্যাপার, আর আপনি হলেন বাইরের মানুষ। আপনাদের মধ্যে কথা না বলাই ভালো। কেন বলবো না আমি? সরকার আমাকে এইসব বন্ধ করার জন্যই গ্রামে পাঠিয়েছে। আর যদি আপনাদের মনে হয় কাজরির ব্যাপারে, তাহলে ওর মেডিকেল চেকআপ করান। উনি কিন্তু ঠিকই বলেছেন। হ্যাঁ, এটা ঠিক আর আইনসঙ্গত। আমার বিচারে তো এই প্রস্তাব মেনে নেওয়া উচিত। আপনারা কি বলেন? হ্যাঁ, কান্তা বোন, এই চিঠিটা নাও আর ডক্টরকে দিয়ে দেবে। ও কাজরির পরীক্ষা করবে। আপনি সঙ্গে আসবেন না সম্ভাবী দিদি? না, আমার একটা জরুরি কাজ আছে, তাই আপনাদের সাথে আসতে পারবো না। আমি তোর ব্যাপারে সব শুনেছি কাজরি। তুই রঞ্জনকে বিয়ে করতে চাস না? তুই ওর সাথে শুয়েছিলি? না। ও আচ্ছা, আয় আয় আয়, বস। কিন্তু এটা প্রমাণ করতে যে তুই পবিত্র, গ্রামের লোকেদের একটা সার্টিফিকেট দেখাতে হবে। ওটা তো আমি তোকে দিয়ে দেব, কিন্তু তার বদলে তুই কি দিবি আমাকে? আরে আমি তো একটু মজা করছিলাম। আরাম করে বস বস, আমি তোর জন্য ইঞ্জেকশন নিয়ে আসছি। তুই যে পবিত্র তার সার্টিফিকেট যদি আমি তোকে না দিই তাহলে ভাব তোর কি হবে। পুরো গ্রাম তোদের এক ঘরে করে দেবে। तू सोच कि कितना मुसीबत खड़ा हो जाएगी। তোর মা বিষ খেয়ে মরে যাবে, তোর বাবা নিজের সম্মান বাঁচাতে গলায় দড়ি দেবে। হ্যাঁ, লোক তোকে বেশ্যা বলবে, বেশ্যা। ভেবে দেখ। কিন্তু তুই যদি আমার ইচ্ছে পূরণ করিস তাহলে আমি তোকে সার্টিফিকেট দিয়ে দেব। তুই নিজের পছন্দ মতো বিয়ে করতে পারবি। এখন সবকিছু তোর ওপর নির্ভর করছে, রাজি কি না।
শুনুন, আমি কাজরির সব রকম টেস্ট করেছি, আর কাজরি গঙ্গার মতো পবিত্র। আরে আমাদের কাজরি একদম পবিত্র। আমার কাজরি গঙ্গার মতো আমি জানতাম। পবিত্র। আমার কাজরি একদম পবিত্র। আমার কাজরি ঠিক আছে। একদম ঠিক। ভগবান তোমাকে অশেষ ধন্যবাদ। ভগবানকে প্রার্থনা করছিলাম, ভগবান তার কথা রেখেছে। কাজরি গঙ্গার মতো পবিত্র। আরে দারুণ ভাই, মেয়েটাকে এমন ফাঁসিয়েছিস তুই, না ঘরের ভেতরে থাকতে পারবে না বাইরে যেতে পারবে। আর লেখা বলছিল আজকাল তো ওকে দেখাই যাচ্ছে না, আর ও চূর্ণমূর্ণ ওই প্রেমিক তাকেও দেখা যাচ্ছে না। আরে দেখা কি করে যাবে, রঞ্জন ওর মুখ এমন কালো করে দিয়েছে যে সারা জীবন ভাববে আমি কার সাথে পাঙ্গা নিয়েছিলাম। তো পার্টি হওয়া উচিত ওর জন্য। কি রঞ্জন, রঞ্জন তোর মুখে ওই খুশিটা দেখা যাচ্ছে না যেটা সবসময় থাকে। তোর তো আনন্দ করা উচিত যে শেষমেশ জিতেছিস তুই।
না কাশিম না, জিতে তো গেছি কিন্তু পুরোপুরি নয়। কাজিরের বদনাম তো হলো, কিন্তু আবার পবিত্র প্রমাণিত হলো। আমি তো ভেবেছিলাম অগ্নি পরীক্ষা তো দেবে না ও, আমাকে বিয়ে করা ছাড়া ওর কাছে আর কোনো রাস্তাই থাকবে না। আর একবার যখন বিয়ে হয়ে যেত তাহলে প্রতি রাত্রে সেই থাপ্পড়ের বদলা নিতে পারতাম যেটা গ্রামের মানুষের সামনে ও আমার মুখের ওপর মেরেছিল। কিন্তু এই সম্ভাবনী সব কাজ বিগড়ে দিল একেবারে। এই কথা তো তুই ঠিক বললি। তুই বললে উঠিয়ে আনি সম্ভাবী ম্যাডামকে, কাজরই না হলো সম্ভাবী তো হবে কে? না ভাই না, যে ব্যাপার কাজরির ভেতরে আছে সেটা সম্ভাবীর মধ্যে নেই। আর এমনিতে ও অনেকগুলো পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। সম্ভাবীর ব্যাপারে তো কিছুই ভাববো না, বাকি থাকলো কাজরির কথা। কিন্তু আজ নয় তো কাল ও তো আমার খাঁচায় আসবে। তুমি কতদিন লুকিয়ে থাকবে কাঁচা পাতায়? এক না একদিন তো বাইরে আসতেই হবে, তাও আবার মার্কেটে। আমি একটু বৈদ্য বাবুর কাছে যাচ্ছি। কাল রাত থেকে তোর বাবার শরীরটা একটু ঠিক নাই, তাই জিজ্ঞাসা করে আসি। কিছু ঘাবড়ানোর তো ব্যাপার নয়। আমি তোকে বলছি, তুই শুনছিস নাকি? কি হয়েছে তোর? আমি কবে থেকে দেখছি একদম চুপচাপ থাকিস। তোর শরীর তো ঠিক আছে? বুঝতে পেরেছি, অনিরুদ্ধের কথা মনে পড়ছে। আরে ও বলেছিল কি তাড়াতাড়ি আসবে। আচ্ছা আমি আসি, বৈদ্যবাবু বেরিয়ে না যায়। মামনি একটু বাইরে ঘুরে আয়, ঘরে বসে বসে কি ভালো লাগে। আচ্ছা তবে আমি আসি, তোর বাবার জন্য ওষুধটাও নিয়ে আসি। আমি খেলবো না, তোমরা যাও। আচ্ছা চল আমরা বাড়িতেই খেলবো। কিন্তু আমরা কি খেলবো? হ্যাঁ চল না আমরা ডাক্তার ডাক্তার খেলি। আমি হলাম ডাক্তার, ঠিক আছে? আরে কি করছিস কি? যা এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে। বললাম না আমি খেলবো না কারোর সাথে, যাও এখান থেকে। এই পাগল হয়ে গেছে নাকি? কি হয়ে গেছে? ডক্টর বাবু দেখেছে। তুই যা, আমি আসছি। ডক্টর বাবু ডেকেছে। তুই যা, আমি আসছি।
তুই তুই এখানে কি করছিস? তোর অপেক্ষা। কেন? ডাক্তারবাবুর কাছে যেতে হবে না? ডাক্তারবাবুকে বিরক্ত করে লাভ কি? আমার কাছেও তো অনেক জ্ঞান আছে। ডাক্তারবাবুর ব্যাপারটা খুব বেশি মজার ছিল। এই নে, তুই যা যা। নিজের কাপড়ের দাগ মুছতে মুছতে আমার আত্মার ওপর এত গভীর দাগ লেগে গেছে, যদি ভগবানও চেষ্টা করেন তো তিনিও মেটাতে পারবেন না। কেউ জানে না ওই দিন চিকিৎসার পর ডাক্তার আমার সম্মান কেড়ে নিয়েছে, আমায় খিমচেছে, আর আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। সেদিন যদি আমি সত্যিটা বলে দিতাম তাহলে ডাক্তার আমায় মিথ্যেবাদী বলতো, আর গ্রামবাসী আমার মা বাবাকে জীবিত অবস্থায় মেরে ফেলতো। এত সাহস ছিল না আমার মধ্যে এক রাক্ষসের মুখ থেকে মুখোশ খুলে ফেলতে, নিজের মা বাবার বলিদান দিতে। কিন্তু তুমি তো আমার কেউ নও, তুমি কেন আমায় বাঁচালে? কারণ আমি একটা গুন্ডা, খুব বড় গুন্ডা, যে তরি পার করে এই গ্রামে এসেছিল, যাকে এই গ্রামের এক একটা লোক ভয় পায়, কারণ আমি ওদের মতো ভদ্রলোক নই। ওই ভদ্রলোকেরা যারা এটা ভেবে নিল যে কাজরি রঞ্জনের সাথে এক রাতে শুয়ে এসেছে, কিন্তু কাজরির চোখের মধ্যে নিষ্পাপ দৃষ্টিকে দেখতে পাইনি। যদি এটাই ভদ্রতা হয় তাহলে আমি ভদ্রলোক হতে চাই না, আমি গুন্ডাই ভালো আছি। সালা এক হাসি খুশি মেয়েকে জ্যান্ত লাশ বানিয়ে রেখে দিল। মা দুর্গাও কালীর রূপ ধরেছিল আর লাখ অসুরকে বধ করেছিল। তুই তো শুধু একটা রাক্ষসকে মেরেছিস, কি এমন পাপ করেছিস? এই এই কাঁদিস না, কাঁদিস না। শোন, এখন তুই যা, নাহলে এই গ্রামের লোকরা তোকে আমার সাথে দেখে ফেলবে, আবার তোকে পঞ্চায়েতের সামনে বসিয়ে দেবে, আবার তোকে দিতে হবে অগ্নি পরীক্ষা। শোন, অনিরুদ্ধ এসে গেছে, আমি ওকে সবকিছু বলে দিয়েছি, ও তোর সাথে দেখা করতে চাইছে। ছুঁয়ো না আমায়, চলে যাও এখান থেকে। কচরি, আমি অনিরুদ্ধ, আমাকে চিনতে পারছো না? তোমার অনিরুদ্ধ। ছেড়ে দাও আমায়, তুমি ওদের মধ্যে একজন। কচরি, আমি বললাম না কারোর সাথে কথা বলবো না। কচরি, আমার আমায় ছেড়ে কথাটা দাও তো, ব্যাস। কচরি আমার কথা আমি শোনো। বললাম ছেড়ে দাও আমায়। কচরি, আমি চুপ, কারোর সাথে শান্ত হও কথা তুমি। বলবো না, যেতে দাও আমায়। কচরি, অনিরুদ্ধ বাবু, তুমি কোথায় ছিলে?
কোথায় ছিলে যখন আমার উপরে দোষ লাগিয়েছিল? কোথায় ছিলে যখন আমার ধর্ষণ হয়েছিল? আমি তোমার অনেক অপেক্ষা করেছি, কিন্তু তুমি আসতে অনেক দেরি করে দিয়েছো। ডাক্তারবাবুর থেকে নিজের পবিত্রতার প্রমাণপত্র নিতে নিতে আমি অপবিত্র হয়ে গেলাম। কিন্তু আমি তোমার যোগ্য নই। চলে যাও এখান থেকে, আমার কারোকে দরকার নেই। আমি একলাই জীবন কাটাবো। তুমি যাও, চলে যাও। খেপি আমার, আমি ভালোভাবেই জানি যে কাজরি আমার নির্দোষ। আমি তোমার শরীরকে না, তোমার মনকে ভালোবেসেছি, আর মন কখনো অপবিত্র হয় না। আর আমি আমার ভালোবাসা দিব্যি করে বলছি, ওই পঞ্চায়েতেই তোকে নির্দোষ প্রমাণ করব। চলো কাজরি, আমার সাথে চলো। এই যে ছেলে, এইসব কি নাটক চলছে এখানে? হ্যাঁ হ্যাঁ, এটা নাটকই হচ্ছে। সেদিন আপনারা নাটক করেছিলেন কাজরিকে বদনাম করার, আর আজকে আমি এদের দুজনকে ধরে নিয়ে এসেছি। কিন্তু আফসোস, ওই কথাটা সত্যি। যত উঁচু পদ তত ময়লা বিচার। তোমাদের এত উঁচু পদ দেওয়া সত্ত্বেও তোমাদের নজরটা ওপরে বসে শকুনের মতো নিচে নজর কখনো যাবে না। মনে শান্তি হয়েছে? করে দিয়েছ না একজন পবিত্রকে অপবিত্র। আরে আজ কেউ হাসছে না, ব্যঙ্গ করছে না, তালি বাজাচ্ছে না, কারণ আজ এই পঞ্চায়েতে একজন অবলা নারী অপরাধী নয়, বরং অপরাধী দুজন লোক, দুজন মরদ অপরাধী। আজ এই পঞ্চায়েতে দুজন মরদ অপরাধী। ধাঁধার মতো গোল গোল কি বলছিস? যা কিছু বলার আছে পরিষ্কার বল, আর খেয়াল থাকে যেন এই গ্রামের একটা আত্মসম্মান আছে। কাজরি ওই গ্রামের মেয়ে, ওর আত্মসম্মানের কথাটা ভাবলেন না? তুই নিজের মুখেই বল, সেদিন কি করেছিলি ক্লিনিকে কাজরির সাথে? কাজরিকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রেপ করেছিলাম। আমি ভুল করেছি। সেদিন যখন ও আমার কাছে চেক আপের জন্য এসেছিল, ও পবিত্র ছিল। ওকে দেখে আমার মনে লোভ জাগে। আমি ওকে ভয় দেখিয়েছিলাম যাতে ও আমার ব্যাপারে কাউকে কিছু না বলে। বলেছিলাম পবিত্র হওয়ার সার্টিফিকেট যদি লাগে তাহলে তোকে আমার সাথে শুতে হবে, না হলে তোকে আমি কোনোদিন সার্টিফিকেট দেব না, আর তুই সারা জীবন লজ্জায় গ্রামে মুখ দেখাতে পারবি না। আর তুই একটা ছোট কাগজের টুকরোর জন্য ওর ইজ্জত লুটেছিস। আমার লজ্জা লাগছে যে আমি এই গ্রামে জন্মেছি। আমি এই গ্রামে থাকতে চাই না। চলো কাজরি, আমরা এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাই। তুমি কাজরিকে এইভাবে গ্রামের বাইরে নিয়ে যেতে পারবে না। এটা হলো গ্রামের সম্মানের ব্যাপার। এই কাজরি হলো আমার মেয়ে। এ কোথায় যাবে, কার সঙ্গে যাবে, তার সিদ্ধান্ত আমি নেব। আর আপনারা, আপনাদের বিচার তো আমি দেখেই নিয়েছি। বাবা অনিরুদ্ধ, বলুন। যাও বাবা, আমাদের আশীর্বাদ করুন। একে তোর সাথে নিয়ে যা। আমার আশীর্বাদ সব সময় তোদের সাথে থাকবে। যা মা, যা মা। চলো কাজরি। অ্যারেস্ট দেম অফিসার। এদেরকে নিয়ে যাও, চল। মিস্টার বিহারি, আপনাকে কম্পাউন্ডারকে খুন করার অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে।
চলুন ইন্সপেক্টর সাহেব। সাহেব দাঁড়ান। শুনুন বাবু, পুরো গ্রামবাসী আপনাকে গুন্ডা মনে করে, কিন্তু আজ আমি জানতে পারলাম যে আপনি গুন্ডা তো ছিলেন, কিন্তু সেটা শুধু লঙ্কার জন্যে, বাকি লোকেদের জন্যে আপনি শ্রীরাম।